কেমন আছো সবাই? আজকের আমাদের 5th ক্লাসে আমরা জিওগ্রাফিক্যাল থট নিয়ে কথা বলবো এবং জিওগ্রাফিক্যাল থটের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ সায়েন্টিফিক জিওগ্রাফি। আগের দুটো ক্লাসে আমরা জিওগ্রাফির সংজ্ঞা পড়েছি এবং আরেকটা ক্লাসে আমরা জিওগ্রাফিতে কী কী বিষয় পড়ানো হবে সেটা নিয়ে কথা বলেছি। আজকে আমরা পড়ব যে জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট কীভাবে ধীরে ধীরে তৈরি হলো। দেখো, যে কোনো সাবজেক্টের একটা হিস্ট্রি থাকে এবং সেই হিস্ট্রিটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা হয়। আমাদের সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে বিতর্ক বহুদিনে এখনও রয়েছে, ফলে এই সাবজেক্টের একটা লজিক্যাল দিক আছে যে আমরা সাবজেক্টটা কেন পড়ব বা সাবজেক্টটা কী কী পড়ানো হবে, এটা আমরা আগের দিন বলেছি। আজকের আলোচনাতে আমরা দেখব যে ধীরে ধীরে সাবজেক্ট হিসেবে কী করে জিওগ্রাফি এস্টাবলিশড হলো। তো শুরু করা যাক। দেখো, এই আলোচনাটা করার আগে আমি এই দেখিয়েছিলাম এটা যে জিওগ্রাফির আলোচনার পর্বটাকে আমরা কীভাবে ভাগ করি। একটা হচ্ছে অ্যানসিয়েন্ট, মেডিভিয়াল, 3 নম্বর ছিল এজ অফ ডিসকভারিজ অ্যান্ড এক্সপ্লোরেশন, লাস্ট হচ্ছে মডার্ন এজ। তো আজকের আলোচনা কিন্তু আমাদের দেখো শুরু হচ্ছে মডার্ন এজের এই ফেজটা দিয়ে। কিন্তু এই আলোচনাতে যাওয়ার আগে আমাদের যেটা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে যে এর আগে কি হয়ে গেছে। দেখো, অ্যানসিয়েন্ট এবং মেডিভিয়াল পিরিয়ডের ঘটনাগুলো মোটামুটি বইয়ে পাওয়া যায় যে বিভিন্ন দেশের পণ্ডিত যারা আছেন তারা কি কি করে গেছেন, তাদের অবদান কি কি, এই দুটো মোটামুটি বইয়ে পাওয়া যায়। এবং 3 নম্বর স্টেজ যেটা আছে যে এজ অফ ডিসকভারিজ অ্যান্ড এক্সপ্লোরেশন, এই স্টেজের ঘটনাগুলোও মোটামুটি বইয়ে পাওয়া যায় যে বিভিন্ন দেশের পর্যটকেরা বা ব্যবসায়ীরা বা কীভাবে এক দেশ থেকে অন্য দেশে গিয়েছেন এবং সেই যাওয়ার ফলে যে নতুন একটা যুগ শুরু হলো, সেইখান থেকে আজকের আমাদের আলোচনা শুরু। দেখো, জ্ঞান বিজ্ঞানের চর্চার কিন্তু এই এজ অফ ডিসকভারিজ অ্যান্ড এক্সপ্লোরেশন এর ভূমিকা মারাত্মক এবং বলা বাহুল্য আজকের দিনেও কিন্তু আমরা এর প্রভাব পাচ্ছি, এখনও আমরা এর ফলাফল ভোগ করছি। এবং এই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, নতুন দেশ আবিষ্কার করা, নতুন পথ আবিষ্কার করা, নতুন জলপথ আবিষ্কার করা, এই সবগুলোই কিন্তু হয়েছিল মূলত কিছু ইউরোপিয়ানদের হাত ধরে এবং তাদের মধ্যে পর্তুগিজ, স্পেন, ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন, এই কটা দেশের কথাই কিন্তু বেশি মাত্রায় জানা যায়। এবং এর ফলে যেটা হয়েছিল যে ইউরোপে এই যুগ শুরু হওয়ার আগে ছিল মধ্যযুগ। সেই সময়টাতে জ্ঞান বিজ্ঞানের চর্চা সেরকম হয়নি এবং অধিকাংশ ক্ষেত্রেই ধর্মের একটা প্রভাব ছিল। আর যেটা ছিল যে দেশগুলো নিজেদের মধ্যে গৃহযুদ্ধে মত্ত ছিল, ফলে যেটা হয়েছে যে তাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা সে অর্থে হয়নি। এবং এই গৃহযুদ্ধ মিটে যাওয়ার পরেই এটা হলো যে বিভিন্ন দেশগুলো অন্যান্য দেশে তাদের মানুষকে, পর্যটককে পাঠাতে শুরু করলো। এখন প্রশ্নটা হচ্ছে কেন এই পাঠানোটা কেন? দেখো, এর কারণ হিসেবে ঐতিহাসিকেরা অনেক মন্তব্য করেন এবং এর একটা জিওগ্রাফিক্যাল দিকও আছে। যেমন ধরো, দীর্ঘ গৃহযুদ্ধের ফলে কিন্তু দেশগুলো কম বেশি সবাই নিশ্চয়ই হয়ে গেছে এবং আমরা জানি যে ইউরোপের অধিকাংশ জায়গাতেই কিন্তু সে অর্থে কোনো প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় না, অর্থাৎ যেমন ধরো কয়লা বা তেল, এই জাতীয় সম্পদগুলো, তেল তো তখনও ব্যবহার শুরু হয়নি, তো ইউরোপে কিন্তু খুব একটা পাওয়া যায় না। আরেকটা কথা হচ্ছে ইউরোপের জলবায়ু। ইউরোপের জলবায়ুতে আমরা যদি দেখব যে বছরের একটা সময় শীতকাল এবং দীর্ঘদিন বরফের তলায় চাপা পড়ে থাকে এবং কোনো কাজকর্ম সে অর্থে হয় না। তো এদেরকে বিকল্প কিছু একটা সন্ধান করার প্রয়োজন হয়েই পড়েছিল। আর যেহেতু অনেকদিন আগে থেকেই, সেই প্রাচীনকাল থেকেই প্রাচ্য এশিয়ার, ভারতবর্ষ, চায়না বা আফ্রিকার দেশগুলো নিয়ে কিন্তু একটা এইখানকার উন্নত সভ্যতাগুলোর কথা কিন্তু ইউরোপিয়ানরা জানতো যে প্রাচ্য সভ্যতা বা ভারতীয় সভ্যতাতে কিন্তু এরা সভ্যতা হিসাবে এরা অনেক উন্নত, এদের অনেক সম্পদ আছে। তো এই ধরনের কিন্তু একটা মন্তব্য বহুদিন আগে থেকে কিন্তু প্রচলিত ছিল। আমরা যদি এই অ্যানসিয়েন্ট এবং মেডিভিয়াল এজে দেখব যে বিভিন্ন আরব এবং চাইনিজ বহু পর্যটকেরা ভারতে এসেছেন এবং ভারত থেকে তারা বিভিন্ন বিষয় শিখে তাদের দেশে ফেরত গেছেন এবং তাদের থেকে কিন্তু ইউরোপিয়ানরা জেনেছে যে এই সভ্যতায় অনেক কিছু আছে। তো খুব স্বাভাবিকভাবেই
যে এই যে পর্যটকদের আনাগোনা, এটা কিন্তু পাশ্চাত্য থেকে প্রাচ্যেই হয়েছে বেশি বরাবর। এবং তখন থেকেই প্রচলিত ছিল যে ভারতবর্ষ একটা দারুণ দেশ, সভ্যতা উন্নত, প্রচুর সম্পদে পরিপূর্ণ, ঠিক আছে। এবং আর যেটা ছিল যে অনেক ক্ষেত্রে প্রশ্ন আছে যে তাহলে প্রাচ্যের কি সে অর্থে কোনো পরিব্রাজক বা দেশ আবিষ্কারক নেই? সেরকম কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। দেখো, প্রাচ্য থেকে যারা অন্যান্য জায়গায় গেছে তারা কিন্তু মূলত গেছে বৌদ্ধিক কারণে, অর্থাৎ কিনা কিছু শিখতে গেছে, নতুন একটা সভ্যতা দেখতে গেছে। আর যেটা গেছে সেটা হচ্ছে মূলত ধর্ম প্রচারের জন্য, এবং ভারতবর্ষের ক্ষেত্রে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মই একমাত্র ধর্ম যেটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এই পর্যটকদের হাত ধরে, এবং তাদের যাওয়ার উদ্দেশ্যটা ছিল মূলত বৌদ্ধিক কারণে, যে কোনো জিনিস শিখতে যাচ্ছি আমরা, মানে ব্যবসায়িক বা এই জাতীয় লেনদেন বা দেশ জয় করব, অধিকার করব, এটা ছিল না। এবং দেখো, তুমি যদি এখনের উদাহরণ দিয়ে আমি ধরি, ধরো যে কোন জায়গা থেকে মানুষ একটা জায়গায় যাবে, অন্য জায়গায় যেতে চাইবে না, যেখানে কাজের সুযোগ কম, সম্পদের পরিমাণ কম, সেখান থেকে মানুষ অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে। ঠিক একই রকমভাবে পাশ্চাত্যে সেই সময় সম্পদ কম, তাদের কাজের সুযোগ কম, তো তারা সেখান থেকে বেরিয়েছিল এমন একটা জায়গায় যেখানে এসবগুলো বেশি বেশি করেছিল প্রাচ্যের দেশগুলোতে। তো এটা ছিল যে ইউরোপিয়ানদের বাড়ি থেকে বেরোনোর বা দেশ আবিষ্কার করার একটা মেন কারণ। তো দেখো, এই পরিব্রাজক বা পর্যটনের হাত ধরেই কিন্তু জিওগ্রাফি তথা জ্ঞানবিজ্ঞানের যে আলোচনাগুলোই একটা হিউজ পরিবর্তন এসেছিল। এবং সেটাই আমরা একটু দেখে নেবো যে ঠিক কী কী পরিবর্তন এই সময় দেখা গিয়েছিল। দেখো, নতুন দেশ আবিষ্কারের ফলে আবিষ্কারের জন্য যে ইউরোপিয়ানরা বাইরে বেরিয়েছিল, তাতে দুটো কাজ হয়েছিল। একটা হচ্ছে নতুন নতুন দেশের আবিষ্কার হয়েছিল, আর দুটো হচ্ছে যেমন ধরো উদাহরণ দিচ্ছি, ধরো সেই সময় কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত নতুন নতুন দেশ কিন্তু আবিষ্কার হয়, এবং এগুলোকে তখন নিউ কন্টিনেন্ট বলা হতো বা নিউ ওয়ার্ল্ড বলা হতো, নতুন বিশ্ব বলা হতো। আর ছিল তারপরে এশিয়া এবং আফ্রিকার দেশগুলো, যেটাকে বলা হতো ওল্ড ওয়ার্ল্ড। মানুষ এদের সম্বন্ধে শুনেছে, তোমার কেউ কেউ মন্তব্য করেছেন, ভারতবর্ষে ঘুরে গেছে তাদের লেখা পড়ে, তো তারা সেখান থেকে জেনেছে যে এখানকার একটা সভ্যতা আছে এবং সেটা খুব উন্নত একটা সভ্যতা। তো এক্ষেত্রে তারা যেটা করেছে, তারা সে নতুন দেশ আবিষ্কারের জন্য, তারা পুরনো দেশকেই আবিষ্কার করার জন্য, ইনভেনশন করার জন্য এসেছে, যেখানে কী আছে দেখতে হবে। তো যেমন ভাস্কো দা গামার ভারত আগমন আমরা জানি, 1499 খ্রিস্টাব্দে উনি কালিকট বন্দরে পৌঁছেছিলেন। এরপর 1510 সালে গোয়া পর্তুগিজ দ্বারা অধিকৃত হয়, 1511 খ্রিস্টাব্দে পর্তুগিজ দ্বারা মালাক্কা অধিকৃত হয়। তো একই রকম এইভাবেই বিভিন্ন ইউরোপিয়ান স্টেটগুলো তারা কিন্তু এক এক করে প্রাচ্যের দেশগুলোতে এসেছে এবং সেগুলো অধিকার করতে শুরু করেছে, এবং তাদের যেটাকে আমরা বলি উপনিবেশ উপনিবেশ স্থাপন করতে শুরু করেছে। তো এর ফলে যেটা হয়েছে যে স্বাভাবিকভাবে এবার বিভিন্ন দেশের মধ্যে উপনিবেশ নিয়ে গণ্ডগোল শুরু হয়ে গেছে। যেমন স্পেন এবং পর্তুগালের মধ্যে এই গণ্ডগোল মেটানোর জন্য টর্রিসাডিল চুক্তি স্বাক্ষরিত হয়, এবং এই চুক্তি কিন্তু আমাদের জিওগ্রাফিক্যাল অনেক কিছু জিনিসকে নতুন করে শিখিয়েছিল। যেমন একটা হচ্ছে, ধরো একটা অধিকারকৃত দেশ কে কতটা ভোগ করবে, কার কতটা ভোগে থাকবে, তো সেই ভোগ করা নিয়ে নিজেদের মধ্যে এই যে মাপটা হবে, সেটা তখন একটা গ্রিড সিস্টেম চালু হয়। ঠিক আছে, গ্রিড সিস্টেম মানে হচ্ছে কি না, ধরো কোনো অক্ষরেখা বা দাগিমা রেখা বরাবর দু দেশের মধ্যে বাউন্ডারি ভাগ করা হবে। তো এখনও দেখবে যদি আমরা আফ্রিকা বা ল্যাটিন আমেরিকা বা নর্থ আমেরিকা যদি দেখি, সেখানে দেখবে ম্যাপ স্টেটগুলোর যে বাউন্ডারি এরকম স্ট্রেট হয়, কোনো না কোনো অক্ষরেখাকে ধরে বাউন্ডারি টানা হয়। তো এই ধরনের যে আলোচনাগুলো, এইগুলো কিন্তু ওই চুক্তির পর থেকে মানুষ শিখেছিল। আজ যেটা হয়েছিল 1521 খ্রিস্টাব্দে ম্যাজেলান সারা পৃথিবীকে ভ্রমণ করেছিলেন দুবার, একবার পূর্ব দিক থেকে একবার পশ্চিম দিক থেকে দিয়ে। উনি প্রথম মানুষ যিনি পৃথিবীকে রাউন্ড একবার ঘুরেছিলেন। তো তারপর যেটা ছিল যে প্রমাণ হয়েছিল যে পৃথিবী গোল। তো এই ধারণাটা কিন্তু মানে জ্ঞানবিজ্ঞানের চর্চার জগতে এক দারুণ প্রভাব ফেলেছিল। এবং দেখো, এই পরিব্রাজনের ফলে কিন্তু আজ যেটা হয়েছিল যে বিভিন্ন সমুদ্রপথ সম্পর্কে কিন্তু মানুষের একটা ধারণা জন্মে গেছিলো, এবং খুব বেশি বেশি পরিমাণে অনেক ইনফরমেশন জোগাড় হচ্ছিল যে সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ ইত্যাদি সম্পর্কে।
এবং খুব স্বাভাবিকভাবেই এইগুলোকে আরও ভালোভাবে জানা বা পরিমাপ করার জন্য বা সমুদ্র পথে যাতায়াতের সুবিধার জন্য কিন্তু অনেক নতুন নতুন ধরনের যন্ত্রপাতি বা টেকনিকের কিন্তু প্রয়োজন হয়েছিল। যেমন এই সময় আমরা দেখতে পাই যে প্লেন টেবিলের আবিষ্কার, যেটা সমুদ্রে জাহাজের উপর ব্যবহার করা হয়, গ্যালিলিওর টেলিস্কোপ আবিষ্কার, সেটা তো একটা যুগান্তকারী ঘটনা। তারপর ধরো এই জমি পরিমাপ করার ক্ষেত্রে যে ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি, যে একটা জমিকে ত্রিভুজে ভাগ করে তার পরিমাপ করা, এই পদ্ধতি আবিষ্কার হয়েছিল। আবার ধরো এখানে আছে এডমুন্ড হ্যালি, উনি প্রথম এটা প্রমাণ করেছিলেন যে পৃথিবীর যে দাগিমা রেখাগুলো আছে, তো প্রত্যেকটা দাগিমা রেখায় কিন্তু ম্যাগনেটিক ভেরিয়েশন আলাদা আলাদা হয়, তো এটাও কিন্তু তখন পরিমাপ হয়েছিল। আবার ধরো সমুদ্র যাত্রার জন্য জাহাজে ব্যবহার করার জন্য পেন্ডুলাম ঘড়ির আবিষ্কার হয়। হ্যাঁ, তো এই সব কিন্তু প্রয়োজন হয়েছিল সমুদ্র যাত্রাকে আরও সহজ করার জন্য। এবং এই সময় আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে যে জিওসেন্ট্রিক কনসেপ্ট, এটা পাল্টে গেছিলো। যেটা কীরকম, জিওসেন্ট্রিক কনসেপ্টে বলা হতো যে পৃথিবী হচ্ছে সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থান করছে এবং তাকে কেন্দ্র করে সূর্য, চন্দ্র ইত্যাদিরা ঘোরাঘুরি করছে। তো এই মন্তব্য দীর্ঘদিন প্রচলিত ছিল এবং যার ফলে যেটা হয়েছিল যে অনেক ঘটনাগুলোর ব্যাখ্যা করা যাচ্ছিল না, অনেক ঘটনার ব্যাখ্যা হচ্ছিল না, সম্ভব হচ্ছিল না। তো কোপার্নিকাস প্রথম এই জিওসেন্ট্রিক অ্যাপ্রোচটাকে চেঞ্জ করে হেলিওসেন্ট্রিক অ্যাপ্রোচ চালু করেন, যেখানে কিনা বলা হয় যে আমাদের যে সৌর পরিবারে সূর্য আছে কেন্দ্রে এবং তাকে কেন্দ্র করে বাকি উপগ্রহরা পাক খাচ্ছে। তো এই ধারণা কিন্তু আমাদের জ্ঞান বিজ্ঞানের আলোচনায় কিন্তু এতটাই মারাত্মক প্রভাব ফেলে যে তাকে কোপার্নিকান রেভলিউশন বা কোপার্নিকান বিপ্লব নামে আখ্যা দেওয়া হয়। এবং পুরো পৃথিবীর সমগ্র আলোচনায় কিন্তু পাল্টে গেছিল এই কোপার্নিকাসের এই মন্তব্যের পরে। আরও যেটা হয়েছিল, যারা সমুদ্রে যাতায়াত করার জন্য ম্যাপের প্রয়োজন হয়েছিল, তো ম্যাপের প্রয়োজনে কিন্তু প্রজেকশন আবিষ্কার হয় এবং তার মধ্যে অন্যতম হচ্ছে মার্কেটার প্রজেকশন, যেটা আমরা এখনও ফলো করি। আর কার্টোগ্রাফি, অর্থাৎ যেহেতু ম্যাপ আঁকা শুরু হয়ে গেছে এবং ম্যাপ অনেক নিখুঁত হতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু কার্টোগ্রাফি কিন্তু হিউজ চেঞ্জ হয়ে যায় এই সময়ে। যে সবই হয়েছিল কিন্তু যেহেতু মানুষ বাইরে বেরিয়েছে, সমুদ্রে যাতায়াত করতে হবে, তাদের প্রয়োজন পড়েছে, তো এই সবই কিন্তু এই ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন এক্সপ্লোরেশনের যুগের ফল। এর ফলে যেটা হলো, বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা অনেক অনেক বেশি করে তথ্য আমদানি করতে শুরু করলেন, যে যেখানে যাচ্ছে সেই জায়গা সম্পর্কে, সমুদ্রের সম্পর্কে, জলবায়ু সম্পর্কে এত তথ্য জোগাড় হতে থাকলো যে তখন প্রয়োজন হলো এগুলোকে একটা সিস্টেমেটিক ওয়েতে রেকর্ড করে রাখা। তো এই ডিসকভারিজ অ্যান্ড এক্সপ্লোরেশনের হাত ধরেই কিন্তু শুরু হলো ট্রেড রেভলিউশন, অর্থাৎ কিনা বাণিজ্য বিপ্লব এটাকে বলি, যে এক দেশ থেকে অন্য দেশে পণ্য নিয়ে যাওয়া। যেমন ভারতবর্ষে যে এসেছিল ইউরোপিয়ানরা, তাদের মূল কারণই ছিল এখান থেকে মশলাপাতি এবং ধাতু নিয়ে যাওয়া। তারপর যেটা হলো ট্রেড রেভলিউশনের হাত ধরে ইউরোপে দেখা গেল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের যুগ, এটা আমরা ইতিহাসে পড়েইছি। আরও যেটা ইম্পর্টেন্ট হয়ে গেল সেটা হচ্ছে এই পর্যটনের হাত ধরে কিন্তু সারা পৃথিবীতে বহু খ্রিস্টান ধর্ম কিন্তু একটা তাদের সর্বোচ্চ স্থান দখল করে নিল। যেই খ্রিস্টান ধর্মের আগে কিন্তু মুসলিম বা বুদ্ধ ধর্ম সারা পৃথিবী জুড়ে বিস্তার করেছিল এবং সভ্যতাগুলোর মধ্যে একটা জোরালো প্রভাব ফেলেছিল। সেই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং খ্রিস্টান ধর্মের কিন্তু প্রভাব আস্তে আস্তে বাড়তে থাকে, এটা খুব স্বাভাবিক। এবং আর যেটা হলো যে জ্ঞান বিজ্ঞানের চর্চায় কেন্দ্রবিন্দুতে এসে গেল ইউরোপ বা আমেরিকা, অর্থাৎ ইউরোপ বা আমেরিকা যেটা বলবে সারা পৃথিবী সেটা শুনবে, তো এটাকে বলা হয় ইউরোসেন্ট্রিক কনসেপ্ট। তো আমেরিকাও কিন্তু ইউরোপিয়ানদের দ্বারা আবিষ্কার এবং আমেরিকান কালচার মানে কিন্তু ইউরোপিয়ান কালচার এখনকার দিনে। এবং যেটা হলো ইউরোপের মধ্যে গ্রেট ব্রিটেন কিন্তু হয়ে গেল যে একদম আলোচনার কেন্দ্রবিন্দু, অর্থাৎ জ্ঞান বিজ্ঞান বলো, অর্থনীতি বলো, পলিটিক্যাল পাওয়ার বলো, প্রায় সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেল গ্রেট ব্রিটেন। তার কারণ আমরা জানি পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে ব্রিটেনের পা পড়েনি উপনিবেশ হিসেবে। তো প্রায় সমস্ত দেশেই গ্রেট ব্রিটেনের প্রভাব ছিল এবং খুব স্বাভাবিকভাবেই তাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে তারা এমন একটা জায়গায় আসতে পেরেছিল যে গ্রেট ব্রিটেন যেটা বলবে সেটাই ঠিক, এরকম একটা ব্যাপার। তো এই এত ধরনের তথ্য, এত আবিষ্কার, এর ফলে যেটা হলো ইউরোপে জ্ঞান বিজ্ঞানের চর্চায় রেনেসাঁস শুরু হলো। এটাকে আমরা বলি ইউরোপের নবজাগরণ, বা এটাকে অনেকে বলা হয় দ্য গ্রেট ইন্টেলেকচুয়াল রেভলিউশন। শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের চর্চার জগতে একটা যুগান্তকারী পরিবর্তন সৃষ্টি হলো, যাকে আমরা বলি রেনেসাঁস বা নবজাগরণ। তো এই নবজাগরণের ফল হিসেবে আমাদের একাডেমিক লাইনে যেটা হলো
না বিভিন্ন সাবজেক্টগুলোর মধ্যে স্পেশালাইজেশন শুরু হলো, অর্থাৎ বিশেষায়ন শুরু হলো, যে কোনটা কী সাবজেক্ট হিসেবে পড়ানো হবে। তার মধ্যে যেমন আছে ফিজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এই তিনটে প্রধান শাখায় ভাগ হলো এবং এর আন্ডারে বিভিন্ন সাবজেক্ট ছিল, যেটা কিন্তু এই ইউরোপিয়ান নবজাগরণের একটা প্রভাব। এটা কিন্তু জ্ঞান বিজ্ঞানের প্রায় সমস্ত শাখায় পড়েছিল, আমাদের জিওগ্রাফিতেও সেটা পড়েছিল। তো আমাদের জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব ইম্পর্টেন্ট, এই অষ্টাদশ শতাব্দী আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানেও আমরা সেই একইভাবে আগেও বলেছিলাম যে ভ্যালেনিয়াস এবং কান্ট এই দুজনের কথাই বারবার ঘুরে ফিরে আসবে। তো ভ্যালেনিয়াসের আমলে উনি যেটা সেই সময় মনে করা হতো যে অ্যাকচুয়ালি যে সমস্ত ঘটনাগুলো পৃথিবীতে দেখতে পাওয়া যায়, তো তাদের একটা অভিজ্ঞতা সঞ্চিত একটা ধারণা মানুষের মধ্যে এসে গেছিল এবং সেটাকে প্রমাণ করায় জিওগ্রাফির কাজ হয়ে গেছিল। তো সেটা কীরকম, যেমন ধরো ভ্যালেনিয়াসের আমলে যদি ধরি আমি, ভ্যালেনিয়াস প্রথম আমরা আগেও পড়েছি যে উনি জিওগ্রাফিকে দুটো পার্টে ভাগ করেছিলেন। একটা হচ্ছে জেনারেল জিওগ্রাফি, একটা হচ্ছে স্পেশাল জিওগ্রাফি। এবং জেনারেল জিওগ্রাফির ক্ষেত্রে কী হয় না, সমগ্র পৃথিবীকে একটা ইউনিট হিসেবে কল্পনা করা হয়, দিয়ে তার আলোচনা করা হয়। এবং স্পেশাল জিওগ্রাফির ক্ষেত্রে কী হয় না, পৃথিবীকে কয়েকটা খণ্ডে খণ্ডে ভাগ করা হয়, দিয়ে এক একটা খণ্ড, যাকে আমরা রিজিয়ন বলি, তার বিভিন্ন বৈশিষ্ট্যে আলোচনা করা হয়। এবং দেখো ভ্যালেনিয়াস যেটা করেছিলেন, এই দুটোর মধ্যে একটা রিলেশন চালু করেছিলেন, সম্পর্ক দেখানোর চেষ্টা করেছিলেন। এবং সেই সময় থেকেই যে ভূগোলে কী পড়ানো হবে, জেনারেলভাবে পড়ানো হবে না স্পেশালভাবে পড়ানো হবে, এই নিয়ে একটা বিতর্ক চলেছিল। এবং অনেক ভৌগোলিকের মতে যে এই বিতর্কই কিন্তু ভূগোলের যাত্রাপথের শুরু, অর্থাৎ সাবজেক্ট হিসাবে ভূগোলের যাত্রাপথের শুরু কিন্তু এই বিতর্কটা দিয়েই। এরপরে আসে আবার সেই কান্টের সময় এসে যায়। তো কান্ট এমন একজন ব্যক্তি যিনি কিন্তু তথাকথিত জিওগ্রাফার না, একজন দার্শনিক। তো ওনার দার্শনিক ভিত্তি জিওগ্রাফিকে অ্যাজ এ সায়েন্টিফিক সাবজেক্ট হিসাবে কিন্তু এস্টাবলিশ হতে ভীষণ রকমভাবে সাহায্য করেছিল। তো দেখো ওনার কান্টের আবির্ভাবের আগে জ্ঞান বিজ্ঞানের জগতে মূলত ইন্টালেকচুয়ালিজম বা বুদ্ধিবাদ এর একটা প্রভাব ছিল, এবং তা পরবর্তীকালে এর বিকল্প হিসাবে চালু হয় এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ। সেটা কি আমি একটু ডিটেলসে যাচ্ছি পরবর্তীকালে, এর পরের স্লাইডেই আছে যে এই দুটো অ্যাকচুয়ালি কী। এবং কান্ট যেটা করেছিলেন, এই দুটোকে মিশিয়ে নতুন একটা ধারণা তৈরি করেছিলেন, সেটাকে আমরা বলা হয় বিচারবাদ বা সায়েন্টিফিক এম্পিরিসিজম। আর যেটা করেছিলেন উনি, ওনার এই সায়েন্টিফিক এম্পিরিসিজমের হাত ধরেই কিন্তু জিওগ্রাফির যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন সেটা কিন্তু হয়েছিল, ঠিক আছে। এবং মেন কারণ কান্টকে আমরা পড়ব এই জন্যই জিওগ্রাফিতে, যে জিওগ্রাফির সায়েন্টিফিক বা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন কান্টের হাত ধরেই। আর উনি যেটা করেছিলেন, ওনার আগে টেলিওলজি, অর্থাৎ কোনো কারণকে ব্যাখ্যা করার পিছনে ঈশ্বরের হাত আছে, এই যে একটা ধারণা চালু ছিল, উনি সেটাকে বিরোধিতা করেছিলেন এবং নতুন একটা দৃষ্টিভঙ্গি জ্ঞান বিজ্ঞানের জগতে নিয়ে এসেছিলেন। এবং আমরা জানি যে উনি ইতিহাস ও ভূগোলকে আলাদা করেছিলেন টাইম এবং স্পেসের ভিত্তিতে, যেটা কিনা ভূগোলে এক্সেপশনালিজম বা ব্যতিক্রমবাদের সূচনা করে। এবং আরেকটা যেটা ছিল যে মানুষের আলোচনা জিওগ্রাফির মধ্যে উনি নিয়ে আসেন, যে মানুষ এখানে কোথায়। তো দেখো আমরা যদি এই সময়টা দেখি, যে অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকটা, এই সময়ে কিন্তু বিভিন্ন ধরনের তথ্যের আগমন হতে শুরু করেছে এবং বিভিন্ন পর্যটকদের হাত ধরে তথ্যের কিন্তু একটা ভীষণ ভালো রকমের যোগান শুরু হয়ে গেছে। তো তখন প্রয়োজন পড়লো যে এই তথ্যগুলোকে সিস্টেমেটিক ওয়েতে সাজানো, ব্যাখ্যা করা। তো এই হাত ধরেই কিন্তু যেটা হলো যে প্রাকৃতিক বিজ্ঞানের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু মানুষের ঝোঁক বাড়ল। তো দেখো এই প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে ঝোঁক বাড়ার একটা বড় কারণ ছিল না, যেহেতু মানুষ এক দেশ থেকে অন্য দেশে গেছে, অনেক ধরনের তথ্য আবিষ্কার করেছে এবং তাদেরকে অনেক প্রাকৃতিক বাধা অতিক্রম করতে হয়েছে, নতুন নতুন প্রাকৃতিক জিনিস তারা দেখেছে চোখের সামনে, তো সেইগুলো ব্যাখ্যা করার একটা প্রয়োজন মনে হলো। এই সময় আর যেটা হলো না, কোনো ঘটনার পিছনে ক্যাটাস্ট্রফিজমকে দায়ী করা হতো, যে একটা ভূমিরূপ কেন সৃষ্টি হয়েছে, না কোনো একটা বিপর্যয় হয়েছে।
তো এই ধারণাটার কিন্তু একটা পরিবর্তন এলো, তার বদলে যেটা চালু হলো সেটা হচ্ছে ইউনিফর্ম মেটেরিয়ালিজম বা সমতাবাদ, অর্থাৎ কিনা কোনো একটা ভূমিরূপ দীর্ঘদিন ধরে বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে। তো এর অনেক সাপোর্টারও ছিলেন, যেমন দা ভিঞ্চি, হাটন, প্লেফেয়ার, এরা কিন্তু ছিলেন এই ক্যাটাস্ট্রফিজমের বিপরীত চিন্তাভাবনার মানুষ। এবং যেটা যেমন এই সময় হাটনের গ্রন্থ উনি যে বইটা লিখেছিলেন সেটা প্রকাশ পাওয়ার পর কিন্তু আমাদের জিওগ্রাফি, বিশেষ করে জিওমরফোলজি ও জিওলজির আলোচনায় কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন এসেছিল। আর যেটা হলো, এর আগে অবধি কিন্তু মানুষের ভূমিকা সে অর্থে স্বীকৃতি পায়নি, যে সব জায়গায় এটাই আলোচনা হতো যে প্রকৃতির বা প্রাকৃতিক বিষয়গুলি মানুষকে নিয়ন্ত্রণ করে। তো এই ধারণাটা কিন্তু কিছুটা পরিবর্তন দেখা দিল। সেটা কীরকম, যেমন ধরো এখানে যে জোহান ফস্টার এবং জর্জ ফস্টার, এরা পিতা পুত্র, এরা দুজন জেমস কুকের সাথে সারা পৃথিবী ঘুরেছিলেন। তো আফ্রিকার বিভিন্ন জায়গায় গিয়ে ওনারা দেখেছিলেন যে প্রকৃতি পুরোপুরিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে না, অর্থাৎ মানুষও কিন্তু প্রকৃতিকে কোথাও না কোথাও কাজে লাগাচ্ছে। তো ফলে কি হয়েছে, বিভিন্ন আলোচনায় মানুষের যে একটা প্রভাব থাকতে পারে সেটা কিন্তু আস্তে আস্তে স্বীকৃতি পেতে শুরু করে। আর যেটা হলো না, কোনো একটা ঘটনার ব্যাখ্যা আস্তে আস্তে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার একটা ঝোঁক শুরু হয়ে গেল, যে সায়েন্টিফিক একটা ইন্টারপ্রিটেশন করতে হবে, এটা কিন্তু একটা ঝোঁক শুরু হলো। আর যেটা হলো চেঞ্জ ইন মেথোডোলজি, অর্থাৎ কীভাবে আলোচনা করা হবে ভূগোলের বিষয়গুলো, সেইটাও কিন্তু একটা পরিবর্তন দেখা দিল। তো দেখো, যেহেতু সে সময় বিভিন্ন ধরনের তথ্য আগমন ঘটেছে, যেমন ধরো যেহেতু সমুদ্রপথে যাত্রা হয়েছে, তো ওশানোগ্রাফি অর্থাৎ সমুদ্র সংক্রান্ত অনেক তথ্য মানুষের কাছে জোগাড় হয়েছে, বোটানি সম্পর্কে জোগাড় হয়েছে, আবহাওয়া সম্পর্কে জোগাড় হয়েছে, গ্রহ নক্ষত্র বা কসমোলজি সম্পর্কে জোগাড় হয়েছে, জিওলজি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো অনেক তথ্য কিন্তু জোগাড় হয়েছে, এবং ফলে যেটা হয়েছে যে এদেরকে একত্রিত করে সংশ্লেষ করে, যেটা আমরা সিনথেসিস করে নতুন একটা ডিসিপ্লিন তৈরির প্রয়োজন দেখা দিয়েছিল, এবং সেটাই হচ্ছে আজকের দিনে জিওগ্রাফি। তো এই সময় জিওগ্রাফিটাকে আমরা ওই জন্য পিওর জিওগ্রাফি নাম দিয়েছি, এবং এখনও অবধি জিওগ্রাফিকে কিন্তু সিনথেসিস বা সংশ্লেষীয় বিজ্ঞান হিসেবে দেখা হয়, যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল ডিসিপ্লিন থেকে তাদের নির্যাসটুকু নিয়ে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করার যে একটা প্রচেষ্টা জিওগ্রাফিতে শুরু হয়ে এখন দেখতে পাই, সেটা কিন্তু এই অষ্টাদশ শতাব্দীতে কিন্তু শুরু হয়েছিল। তাই এখনও অবধি জিওগ্রাফিকে কিন্তু সিনথেসিস সায়েন্স বা সংশ্লেষীয় বিজ্ঞান হিসেবে দেখা হয়। তো এই বিশুদ্ধ ভূগোলের জয়যাত্রা বলি বা শুরু যদি বলি, সেটাও কিন্তু হয়েছিল জার্মানিতে, এবং এক্ষেত্রে জিওগ্রাফি থেকে অনেকে রাইনে জিওগ্রাফি বলে। তো দেখো, এই বিশুদ্ধ ভূগোল বা পিওর জিওগ্রাফি শুরু হওয়ার আগে জিওগ্রাফি ছিল মূলত কান্ট্রি ওয়াইজ, অর্থাৎ একটা রাজনৈতিক দেশ বা রাজনৈতিক স্পেস, তার বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করার দিকে ঝোঁক ছিল এই পিওর জিওগ্রাফির আগে, যেটাকে আমরা বলি, জার্মান ভাষায় বলা হয় যে স্টেট কুন্ড। এবং পিওর জিওগ্রাফির ফলে যেটা হলো না, এতে আরও একটা নতুন দৃষ্টিভঙ্গি শুরু হলো, যেটাকে বলা হয় ল্যান্ডার কুন্ডে, অর্থাৎ কিনা ভূপৃষ্ঠকে বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ করা হয়, এবং এই খণ্ডগুলো মূলত ভাগ করা হতো কোনো না কোনো প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। যেমন ধরো পর্বতের অবস্থান দিয়ে একটা অঞ্চল ভাগ করে তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করা হতো। তো এই আলোচনাটাকে বলা হতো ল্যান্ডার কুন্ডে, এটা একটা জার্মান ওয়ার্ড। এবং এর ফলে যেটা হলো না, ভূগোলের আলোচনা অনেক বেশি স্পেসিফিক হয়ে গেল এবং অনেক বেশি সায়েন্টিফিক হয়ে গেল। তো বর্তমানে আলোচনাতেও কিন্তু আমরা যদি দেখবো এখনও কিন্তু আলোচনাকে আমরা এভাবেই কিন্তু করি, অর্থাৎ কখনো কখনো কোনো রাষ্ট্র বা দেশকে কেন্দ্র করে আলোচনা হয়, আবার কখনো কখনো কোনো ভূমিরূপকে কেন্দ্র করে আমাদের এই আলোচনা হয়। এই দুটোকে মিশিয়েই কিন্তু শুরু হলো পিওর জিওগ্রাফি বা জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, তার কিন্তু সূত্রপাত। এবার দেখো, একটা সাবজেক্ট শুরু হয়ে যাওয়ার পরে তার কিছু ফিলোসফিক্যাল আলোচনা থাকে, যে এই সাবজেক্টটা পিছনে সায়েন্টিফিক লজিকটা কী। তো এই ফিলোসফিক্যাল ফাউন্ডেশন শুরুটা হয়েছিল কিন্তু সেই ইউরোপে, এবং বলা ভালো যে আবারও সেই ইমানুয়েল কান্টের হাত ধরেই। দেখো, এই সময় সপ্তদশ শতাব্দীতে এই প্রাকৃতিক বিষয়গুলোকে মূলত ন্যাচারাল হিস্ট্রি নামে পড়ানো হতো, ঠিক আছে, প্রাকৃতিক হিস্ট্রি বিষয়ে পড়ানো হতো।
এবং দেখো এই ধারণাটার আস্তে আস্তে অবনতি শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে। এটার একটা বড় কারণ হচ্ছে না এই সময়ে যে ইন্দ্রিয় দ্বারা বা অভিজ্ঞতার দ্বারা কোনো জিনিসকে বোঝার চেষ্টা করা শুরু হয়। অর্থাৎ আগে যেটা ছিল যে কোনো জিনিসকে আমরা বুদ্ধি দিয়ে বিচার করতাম, দার্শনিক দৃষ্টিভঙ্গিতে বিচার করতাম, এবং একটা খুব প্রভাব ছিল। পরবর্তীকালে যেটা হলো যে হাতে কলমে কাজ করে বা চোখে দেখে আমি বিশ্বাস করব, তবেই সেটা সত্য বলে বিচার্য হবে, এই একটা ধারণা কিন্তু চালু হয়। ফলে কি হয় না আগেকার যে ন্যাচারাল হিস্ট্রি হিসেবে যা পড়ানো হতো তার একটা অবক্ষয় শুরু হয়। আর যেটা হতো না সেই সময়কার আলোচনায় কিন্তু ধর্মীয় প্রভাব খুব বেশি ছিল। অর্থাৎ যেহেতু সমাজে চার্চ বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর একটা খুব জোরালো প্রভাব ছিল, তো বক্তব্যগুলোকেও হতে হতো কিন্তু ধর্মগ্রন্থ অনুযায়ী। যেমন তো আমরা সবাই জানি কম বেশি এইগুলো, যে ধরো গ্যালিলিও, তো গ্যালিলিওকে কিন্তু সত্যি কথা বলার জন্য শাস্তি পেতে হয়েছিল। হ্যাঁ, তো এই তার বড় কারণ। আবার ধরা যাবে যে ডারউইনের যে যুগান্তকারী আবিষ্কার কিন্তু উনি প্রথমে প্রকাশ করতে পারেননি, কারণ চার্চের প্রভাব। উনি অনেক দিন অপেক্ষা করেছিলেন, তারপর উনি এটা পাবলিশ করেছিলেন। তো তার একটা বড় কারণ ছিল চার্চের প্রভাব। তো এই সব কারণের জন্য কিন্তু তৎকালীন যে ন্যাচারাল হিস্ট্রি হিসেবে যা যা পড়ানো হতো তাদের একটা অবক্ষয় শুরু হয়, এই দৃষ্টিভঙ্গির অবক্ষয় শুরু হয়। তো কান্ট এসে কিন্তু এটাকে পাল্টান। তো দেখো আমি একটু আগে যেটা বললাম যে বুদ্ধি দিয়ে কোনো ঘটনাকে বিচার করা, তো সেটাকে বলা হয় ইন্টেলেকচুয়ালিজম বা বুদ্ধিবাদ। এবং এর পরবর্তীকালে এর বিকল্প হিসেবে বুদ্ধিবাদ যদি ধরি আমি, তো এক্ষেত্রে যেটা বলা হতো যে বুদ্ধি দ্বারা আমরা যে কোনো বিষয়কে সুস্পষ্টভাবে জানতে পারি, এবং বুদ্ধিতে এমন কিছু নেই যেটাকে আমরা প্রমাণ করতে পারি না। অর্থাৎ সব কিছুই আমরা বুদ্ধি দিয়ে বিচার করতে পারি। এবং যেমন ধরো সক্রেটিস বা প্লেটো এনারা ছিলেন এসবের সমর্থক। তো এর বিকল্প হিসেবে আবার চালু হলো, সেটা হচ্ছে এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ। সেটা কীরকম না, এখানে বলা হয় যে জ্ঞান হচ্ছে অনুভব সাপেক্ষ। অর্থাৎ আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, আমরা এই ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি যা, সেটাই হচ্ছে জ্ঞান। এবং সেক্ষেত্রে এনার উল্লেখযোগ্য যারা দার্শনিক ছিলেন যেমন জন লক, হিউম, বার্কলে, এরা না সবাই এম্পিরিসিজমের বক্তব্য ছিলেন। এবং তো জন লকের একটা বিখ্যাত উক্তি আছে এরকম যে বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে আমরা এমন কোনো জিনিস ব্যাখ্যা করতে পারি না যেটা বুদ্ধিতে নেই। ঠিক আছে, তো এইরকম দুটো মতবাদ কিন্তু কান্টের আগে চালু ছিল। এবং বলা বাহুল্য এই দুটোই কিন্তু খুব রিজিড, এবং জ্ঞান বিজ্ঞানের আলোচনায় কিন্তু খুব রিজিড জিনিস বেশি দিন চলে না। তো আমাদের ছোটোবেলায় আমরা একটা গল্প পড়তাম বইয়ে, যে বিবেকানন্দের ছোটোবেলাকার একটা গল্প, যে একটা বাড়ির পাশে একটা গাছে ছেলেমেয়েরা খেলতে যেত না, কারণ ওটা প্রচলিত গল্প ছিল যে এখানে ব্রহ্মদৈত্য বাস করে। কিন্তু ছোট্ট নরেন সে একাই খেলাধুলা করে। তো তাকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে এরকম ব্রহ্মদৈত্য তোমার ক্ষতি করবে, ও তখন বলতো আমি চোখে না দেখে বিশ্বাস করবো না, চোখে দেখি আছে কিনা ব্রহ্মদৈত্য, তারপর বিশ্বাস করব। তো এই চোখে না দেখে বিশ্বাস করার গল্পটা, এটা হচ্ছে ইন্টেলেকচুয়ালিজম বা বুদ্ধিবাদ। আর চোখে দেখে বিশ্বাস করার যেটা, সেটা হচ্ছে এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ। কান্ট এসে এই দুটোকে মিশিয়ে নতুন একটা ধারণা চালু করলেন, সেটা হচ্ছে সায়েন্টিফিক এম্পিরিসিজম বা বৈজ্ঞানিক অভিজ্ঞতাবাদ বা বিচারবাদ, যেটাকে বলা হয় বলি। তো জ্ঞানটা আমাদের যে আলোচনা, জ্ঞান বিজ্ঞানের আলোচনায় কান্টের এই মন্তব্য কিন্তু এতটাই যুগান্তকারী ছিল যে তাকে বলা হতো যে কোপার্নিকান রেভলিউশনের মতো জ্ঞান বিজ্ঞানে কান্ট একটা রেভলিউশন নিয়ে আসেন। তো দেখো আমি এটা কারোর ব্যাখ্যা করছি যে সায়েন্টিফিক এম্পিরিসিজম বা বিচারবাদ অ্যাকচুয়ালি কি। দেখো এই ক্ষেত্রে যেটা বলা হলো যে অভিজ্ঞতার মাধ্যমে সংগৃহীত জ্ঞান থেকে কোনো একটা যুক্তিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো। ধরো আমি একটা কোনো জিনিস দেখলাম ঘটনা, বা ধরো হচ্ছে আমি নদী অববাহিকার একটা ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়। তো ভূমিরূপ সৃষ্টি হওয়ার এই যে কারণটা আমি ব্যাখ্যা করব, এই ব্যাখ্যাটা হবে কিন্তু বুদ্ধি, বা ধরো তোমার এমন একটা ব্যাখ্যা হবে যেটা কিন্তু বিচার্য বিষয় হবে, এবং বুদ্ধি দিয়ে যেটাকে আমরা ডিসিশন নেব। এমন নয় যে আমি একটা নিজের থেকে বলে দিলাম যেটাই প্রমাণিত হয়ে যাবে, না, তা কিন্তু নয়। অর্থাৎ আমি দেখব এবং দেখে তার ব্যাখ্যাটা করব এমন একটা যেটা কিনা সর্বজন গ্রাহ্য হবে,
অর্থাৎ কিনা আমার নিজের মন গড়া হবে না। তো এই যে বিচারবাদ বা সায়েন্টিফিক এমপিরিসিজম, এটা কিন্তু ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো এবং এই যে ইন্টেলেকচুয়ালিজম বা এমপিরিসিজমের যে কঠোরতা, সেখান থেকে কিন্তু আলোচনা পৃথিবীতে কিন্তু জ্ঞান বিজ্ঞান আলোচনা কিন্তু মুক্তি পেল। কারণ আমাদের জিওগ্রাফির যে সমস্ত আলোচনা আমরা এখন করি, সেইগুলো ভেবে দেখো, আমরা কিন্তু দেখি চোখে বা ঘটনাটাকে প্রত্যক্ষ করি কোনো না কোনোভাবে এবং তার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি। এমন নয় যে আমি কোনো জিনিসটা দেখলামই না, আমি তার আলোচনা করে দিলাম, সেটা প্রমাণিত হয়ে গেল, তা কিন্তু নয়। ধরো আমি যদি গ্যালিলিওর উদাহরণ দিই, গ্যালিলিওর আগে কিন্তু যে পৃথিবী ঘুরছে এবং সূর্য মাঝে স্থির আছে, এটাকে বিশ্বাসই করতো না, এটা প্রমাণ কেউ করতে পারেন তখন। তো মানুষের বুদ্ধিতে ওটাই ছিল যে পৃথিবী স্থির, তাকে কেন্দ্র করে সূর্যচন্দ্র ঘুরছে। তো উনি প্রথম দূরবীন আবিষ্কার করলেন এবং দেখালেন যে না, পৃথিবী স্থির না, স্থির চন্দ্র, এই সূর্য ঘুরছে পৃথিবী। তো উনি কিন্তু দেখালেন গ্যালিলিও দূরবীনের মাধ্যমে, তারপর কিন্তু সেটা প্রমাণিত হলো। তো বর্তমানে জ্ঞান বিজ্ঞানের সমস্ত আলোচনাই কিন্তু হয় দেখবে এই ধরনের প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে এবং তার যুক্তিসম্মত ব্যাখ্যায়। এবং আমাদের এই জিওগ্রাফির যে দার্শনিক ভিত্তি প্রতিষ্ঠা, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, তো এই সায়েন্টিফিক এমপিরিসিজমের পাশাপাশি কিন্তু কান্টের আরও কিছু অবদান আছে। যেমন হচ্ছে একটা টাইম ও স্পেসের ধারণা, সেটা তো আমরা আগে পড়েইছি, আগের ভিডিওতে আমরা পড়েইছি। আর একটা হচ্ছে জেনারেলাইজেশন বেসড অন এক্সপিরিয়েন্স, অর্থাৎ কিনা যে সমস্ত জ্ঞান আমাদের সামনে এসে হাজির হয়েছে, তথ্য হাজির হয়েছে, তাদেরকে অভিজ্ঞতার ভিত্তিতে ক্যাটাগরাইজ করা। এবং দেখো এইটা কিভাবে করব, এই পদ্ধতিটা কীরকমভাবে করব, সেটাও কিন্তু এই সময় স্পেসিফাই হয়ে যায়। একটা হচ্ছে ইন্ডাকটিভ পদ্ধতি, একটা হচ্ছে ডিডাকটিভ পদ্ধতি। এই পদ্ধতিটা নিয়ে আমরা পরবর্তী স্লাইডে আসছি এখনই। আর যেটা হলো কান্টের হাত ধরে ফাউন্ডেশন অফ ইভলিউশন কনসেপ্ট, অর্থাৎ বিবর্তনবাদের শুরু কিন্তু কান্টের হাত ধরেই হয়েছিল। তো এই যে কান্টের প্রভাব এতটাই জরুরি ছিল জ্ঞান বিজ্ঞানের আলোচনায়, তো তাকে নিও কান্টিজম বলা হয়, অর্থাৎ নব্য কান্টীয় চিন্তাধারা বলা হয়। তো ওনার হাত ধরেই যেটা হয়েছিল না, যে প্রাকৃতিক এবং মানবীয় যে বিষয়গুলো, সেগুলোকে আমি কীভাবে আলোচনা করব, তার একটা রূপরেখা কিন্তু স্থির হয়ে যায়। যেমন ধরো সাংস্কৃতিক, রাজনৈতিক বা হিস্টোরিক্যাল বা মানবীয় যে সমস্ত বিষয়গুলো, যেগুলোকে মূলত বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, যেগুলোকে চোখে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেইগুলোকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। এবং এইভাবেই জিওগ্রাফিতে ইডিওগ্রাফিক কনসেপ্ট শুরু হয়ে গেল। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি এটা কোনো একটা যুদ্ধ, পলাশির যুদ্ধ, তো পলাশির যুদ্ধ তো আমি এখন দেখছি না, আমি যদি পলাশির যুদ্ধের প্রভাব আলোচনা করতে চাই, আমাকে কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, এর কিন্তু প্রত্যক্ষ প্রমাণ কম আছে। আবার ধরো প্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ফিজিক্যাল বা ন্যাচারাল সায়েন্সের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেক্ষেত্রে কী হবে না, এমপিরিসিজম বা ইন্দ্রিয় দ্বারা আমি দেখব বা প্রত্যক্ষ করব, দিয়ে সেখান থেকে কিন্তু জিওগ্রাফিতে নোমোথেটিক কনসেপ্ট শুরু হয়েছে। ঠিক আছে, কান্টের প্রভাব কিন্তু এর পরবর্তীকালেও দেখতে পাই আমরা, সম্ভাবনাবাদ বা মানবীয় ভূগোলের ক্ষেত্রেও দেখতে পাই। এবং উনি জিওগ্রাফিকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন, যদিও উনি ওনার বক্তব্যগুলোকে ফিজিক্যাল জিওগ্রাফি অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু তাছাড়াও যে ফিজিক্যাল জিওগ্রাফি ছাড়া উনি ম্যাথমেটিক্যাল জিওগ্রাফি, মোরাল জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি, কমার্শিয়াল জিওগ্রাফি, থিওলজিক্যাল জিওগ্রাফি ইত্যাদি ভাগে ভাগ করেছিলেন। তো অর্থাৎ এখনকার ভাষায় আমরা যে সমস্ত জিওগ্রাফির বিভিন্ন শাখা পড়ি, তার অনেকগুলোই কিন্তু কান্ট নিজে স্থির করে দিয়েছিলেন। তো দেখো এরপর আমি যেটা একটু বলি, একটা সিদ্ধান্তে পৌঁছবো, সেটা কোন পদ্ধতিতে পৌঁছবো, সেটাও কিন্তু এই সময়ে স্থির হয়ে যায়। এবং সেক্ষেত্রে দুটো পদ্ধতি ব্যবহার করা হয়, একটা হচ্ছে ডিডাকটিভ মেথড আর একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। দেখো ডিডাকটিভ মেথডে সাধারণত কী হয় না, আমরা বিভিন্ন ঘটনাগুলো থেকে পাশাপাশি ব্যাখ্যা করে একটা সিদ্ধান্তে পৌঁছাই। অর্থাৎ আমাদের আলোচনাটা এক্ষেত্রে হয় ক্রমশ ছোট হওয়া এরিয়াটা। তো ধরো ছোটো যদি উদাহরণ দিই, তো ধরো সাপোজ আমি ধরো আমাদের কোনো একটা জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু ইত্যাদি বিষয় নিয়ে, মৃত্তিকা। তো দিয়ে সেখান থেকে আমি একটা হাইপোথিসিস বিল্ড করলাম যে ওই জায়গায় মানুষের খাদ্যাভ্যাসে শর্করা জাতীয় খাবারের প্রাধান্য থাকবে। এটা আমি হাইপোথিসিস ধরে নিলাম যে এটা হতে পারে। তারপর আমি সারা ফিল্ডে গেলাম, গিয়ে আমি আমার হাইপোথিসিস মিলিয়ে দেখলাম যে আমার হাইপোথিসিসটা ঠিক না ভুল।
এটা অ্যাকসেপ্টেড না রিজেক্টেড। তো এই মেথডটা হচ্ছে ডিডাক্টিভ মেথড। ইন্ডাকটিভ মেথডে কী হয় না, আমি প্রথমে একটা ছোট জায়গার উপরে আলোচনা করি। ধরুন আমি বলছি ভন থুরেনের ল্যান্ড ইউজ মডেল। তো ওখানে কিছু কন্ডিশন দেওয়া আছে যে ভূমিরূপটা এরকম হবে, অর্থনীতি এরকম হবে, পরিবহন ব্যবস্থা এরকম হবে। তো এই যদি কন্ডিশন হয় তাহলে একটা জায়গার ভূমিরূপের ব্যবহার এইভাবে হতে পারে, শহরের কেন্দ্র থেকে তো দূরে যাওয়া যাবে, তার ভূমির ব্যবহার পরিবর্তন হতে হতে যাবে। এটা হচ্ছে ভন থুরেনের মডেল। তো এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে পৃথিবীর যে কোনো জায়গাতেই এরকমের ভূমিরূপের ব্যবস্থা আমরা দেখতে পারি। তো এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড, যে আমি প্রথমে থিওরি বা থিওরি থেকে হাইপোথিসিস বিল্ড করলাম, সেখান থেকে তার প্যাটার্ন খুঁজলাম এবং তার প্রত্যক্ষ অভিজ্ঞতা খুঁজলাম অবজারভেশনের মাধ্যমে। তো এই দুটো পদ্ধতি কিন্তু আমাদের জিওগ্রাফিতে বর্তমানে চালু রয়েছে এবং বলা বাহুল্য এই দুটো পদ্ধতিতেই কিন্তু আমরা যে কোনো সিদ্ধান্তে এখনও অবধি পৌঁছই। তো এই পর্বে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীতেই কিন্তু ভূগোল বিজ্ঞানের একটা সেপারেট ডিসিপ্লিন হিসাবে কিন্তু এস্টাবলিশ হয়ে যায় এবং ভূগোলে কী পড়া হবে বা কীভাবে পড়া হবে সেটাও কিন্তু এখানে ঠিক হয়ে যায়। তো এর পরে যেটা শুরু হয় জিওগ্রাফিতে সেটা হচ্ছে জিওগ্রাফি ক্লাসিক্যাল পিরিয়ড বা ধ্রুপদী পর্যায়, যেটা আমরা আমাদের নেক্সট স্লাইডে বা নেক্সট ভিডিওয়ে কিন্তু আলোচনা করব। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে নতুন কোনো নোটিফিকেশান সাথে সাথে পেতে পারো, এবং যদি ভালো লাগে তো লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।